ভারত টিভির পক্ষ থেকে আমি সুরজিৎ আজকে আপনাদের নিয়ে এসেছি খর্দা পৌরসভায় এবং এখানে আমরা পেয়ে গেছি আমাদের শান্তনুদাকে। তো আগে একটু পরিচয় করিয়ে নেবো, বলবো যে দাদা প্রথমে বলো একটু কেমন আছো তুমি? আছি ভালোই, কিন্তু বুঝতেই পারছেন পৌরসভার যা পরিস্থিতি, মানুষকে ন্যূনতম পরিষেবা দেওয়ার যে আমাদের উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে। এবং আপনারা জানেন খর্দা মিউনিসিপ্যালিটি সিগ্রেটেড মিউনিসিপ্যালিটি, আমাদের পপুলেশনও কম, প্যারালালি আমাদের সোর্স অফ রেভিনিউ কম। তো সেই রকমই একটা সীমিত সামর্থ্য বলতে আমরা খর্দা রহরার মানুষকে আমরা ন্যূনতম পৌর পরিষেবাটা দেবার আমরা উদ্যোগ চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। এইবার ভোটে বেশিরভাগই নতুন মুখ দেখা গেছে। আমি বলতে চাইছি যারা কাউন্সিলর পদে দাঁড়িয়েছে এই জায়গাতেই বড় বদল হয়েছে, অনেক নতুন মুখ এসছে, তার ব্যতিক্রম এই খর্দা মিউনিসিপ্যালিটিও নয়। তো এই নতুনরা কি পুরোনোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কেমন ভাবে কাজ করছে, মানে কেমন ভাবে দেখছো ব্যাপারটাকে? দেখুন, আমি 2010 থেকে নির্বাচিত কাউন্সিলর, তো এবারে অনেকেই নতুন মুখ এসছেন এবং তাদের মোরাললেস তাদের দেখছি তাদের একটা উদ্যোগ আছে, তাদের জানার বা শেখার আগ্রহ রয়েছে। এবং আমাদের দায়িত্ব হবে দল যাদের প্রার্থী করেছে, দলের প্রতীকে যারা নির্বাচিত হয়ে এসছে, তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে খর্দা পৌরসভাকে খর্দার মানুষের কাছে যাতে বেশিভাবে করা যায়, মানুষকে তার পরিষেবা দেওয়া যায়, তাদেরকে আমরা গাইড করছি। তোমার ওয়ার্ডটা আর এই খর্দা মিউনিসিপ্যালিটিটা ওভারঅল যদি একটু বলো, যে পৌর পরিষেবা বলতে রাস্তাঘাট, জল যে জমে সেই ব্যবস্থা আর লাইট কতটা কি অভাব রয়ে গেছে? না, অ্যাজ সাচ খর্দা মিউনিসিপ্যালিটি এই মুহূর্তে আমাদের পানীয় জলের সংকট নেই, যেটা অন্য অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বা শুনছি পানীয় জলের সংকট। অ্যাজ সাচ আমাদের খর্দা মিউনিসিপ্যালিটিতে আমরা, যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে জলের দায়িত্বে আছি, জল দপ্তরের এবং বিদ্যুতের, তো আমাদের জলের সংকট সেই অর্থে নেই। আর আমার ওয়ার্ড বলতে, আমার ওয়ার্ড হচ্ছে খর্দার 22টা ওয়ার্ডের মধ্যে একটা ব্যতিক্রমী ওয়ার্ড, যে ওয়ার্ডে পুরোটাই বস্তি এরিয়া। আমার ওয়ার্ডে নোটিফাইড স্লাম আছে 3টা। তো সেইখানে মানুষকে সেই বস্তিতে ঘরে ঘরে জল দেওয়া, মানুষকে টয়লেট বানিয়ে দেওয়া, কমিউনিটি টয়লেট বানিয়ে দিয়েছি, মানুষকে বাড়ি বাড়ি তাদের ইলেকট্রিক ছিল না, তাদের লাইট এনে দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং আমাদের তৎকালীন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আচ্ছা, এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মধ্যবিত্তর যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তো এই জায়গা থেকে মানুষের রেহাই কোথায় পাবে? মানুষের রেহাই পাওয়া মুশকিল যতক্ষণ কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার রয়েছে। তাদের যে জনবিরোধী নীতি এবং ডে আফটার ডে তারা যেভাবে সমস্ত সেক্টরে তারা সুদের হার কমিয়ে দিচ্ছেন এবং সর্বোপরি দ্রব্যমূল্য যে বৃদ্ধি হচ্ছে সেটাকে রোধ করতে ওই সরকার ব্যর্থ, যার ফলস্বরূপ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে সাফারার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে কেন্দ্রের বুকে 8 বছর, তারা ভারতবর্ষের মানুষের কথা ভাবেননি, তারা বাংলার মানুষের কথা ভাবেননি। এবং আপনারা সবাই জানেন আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বাংলার বকেয়া টাকা যেন কেন্দ্রীয় সরকার অবিলম্বে মিটিয়ে দেয়। আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের রাজ্য সরকারের পাওনা এই মুহূর্তে 1 লক্ষ কোটি টাকা, যে টাকাটা পেলে বাংলার কোষাগারে যদি আসে, বাংলাতে আরও অনেক কিছু উন্নয়নের কর্মযোগ্য আমাদের নেত্রীর যে চিন্তাভাবনা, আমরা আশা করি তা অনেকটাই ফলপ্রসূ হবে। কে আমাদের ছেড়ে চলে গেলেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলছে যে কে খুনি হচ্ছে কলকাতা, তো এটা নিয়ে তোমার পার্সোনাল মতামত? দেখুন, যদি কোনো হাসপাতালে একটা ডাক্তারের কাছে কোনো পেশেন্ট যায়, সেই ডাক্তারও চেষ্টা করেন পেশেন্টটাকে বাঁচাতে। তো সুতরাং কে শারীরিক কোনো প্রবলেম আগে থাকতে ছিল কি ছিল না আমরা কেউ জানি না। কে এখানে এসছেন পারফর্ম করতে, কে মনে হয়েছে তার শরীরটা খারাপ লাগছে, তিনি গেছেন। কিন্তু তিনি যদি তার লোককে বলতেন যে তাকে হাসপাতালে আগে নিয়ে যাও, হোটেলে না নিয়ে গিয়ে, আমার মনে হয় হয়তো সার্ভাইভ করতেন। কিন্তু সবটাই আমি আশা করি, দেখুন জন্ম মৃত্যু এটা কারোরই হাতে নেই, যখন যার সময় আসবে সেগুলো তার তো হবেই। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কারোর কোনো ক্ষতি চাই। কিন্তু বাংলা এবং বাংলার মানুষের হৃদয়টা কিন্তু অনেকের থেকে বড়,
এবং বাংলার মানুষ প্রত্যেককে নিজেদের আপন করে নিতে পারে এবং নিতে চায়ও। সেই জায়গা থেকে যদি কোনো চক্রান্ত বলুন, কোনো অভিসন্ধি বলুন, হ্যাঁ, যে বাংলাকে হেয় করতে হবে, বাংলাকে ছোট করতে হবে, এর বিরুদ্ধে কিন্তু আমরা সবাই গর্জে উঠব। এবং আগামী দিনে আমি চাইবো না এই ধরনের কোনো ঘটনা আবার বাংলার বুকে হোক। আরেকটা প্রশ্ন করবো, যেটা বেকার সমস্যা, যেটাও তো দিন দিন বেড়ে চলেছে, যেটা তৃণমূল সরকার এসে প্রথম বলেছিল যে সিপিএম এর 34 বছরের রাজত্বের জন্য বেকার সমস্যাটা এই লেভেলে বেড়েছে, কিন্তু তারপরেও দেখতে দেখতে তৃণমূলের কিন্তু অনেকগুলো বছরই হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু বেকার সমস্যা একই রয়ে গেছে বা বেড়েছে। যদিও আপনারা বলতে পারেন যে করোনা মহামারী, কারণ করোনা মহামারীর জন্য সারা বিশ্বরই কর্মসংস্থানটা এদিক ওদিক হয়ে গেছে। তো আগামী দিন যদি শিল্প না আসে তাহলে কিন্তু বেকার সমস্যার সমাধান হবে না। আপনার কি মনে হয় শিল্প কবে আসবে, বা শিল্প কি আসতে পারে আদৌ? দেখুন, আপনাকে যদি আপনি সারা ভারতবর্ষের আঙ্গিকে দেখেন, সারা ভারতবর্ষে যে সরকারটা রয়েছে সেই সরকারের দৃষ্টিভঙ্গি কি? সেই সরকার যখন 2014 সালে নির্বাচনী ইস্তেহারে তারা যখন বলেছিল তারা বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে, আলটিমেটলি কিন্তু সেটা হয়নি। আর আমাদের নেত্রী 2011 সালে যখন বাংলার মসনদে বসলেন, তিনি সেদিন বলেছিলেন যে তার প্রথম এবং পদক্ষেপ হবে যে বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থানের দিশা দেয়। এবং আপনি দেখেছেন শহরাঞ্চলে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামাঞ্চলে গ্রামীণ পুলিশ, গ্রামীণ ভলেন্টিয়ার, এইভাবে প্রচুর ছেলেমেয়ের কিন্তু তিনি কর্মসংস্থানের চেষ্টা করেছেন। তিনি হয়তো আপনি বলতে পারেন যে পার্মানেন্ট তো অনেকেই নয়, কিন্তু গভর্নমেন্টের যে সীমিত সামর্থ্য রাজ্য সরকার, যখন আমাদের সরকারটা ক্ষমতায় আসে তখন মাথার উপরে 3 লক্ষ কোটি টাকা দেনা নিয়ে এসেছিল। এবং 2011 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারকে আমাদের সরকার বারবার রিকোয়েস্ট করেছিল যে সুদটা মুকুব করার জন্য। সেই সুদ কিন্তু মুকুব হয়নি। আমাদের সরকার বলেছিল যে আপনারা একটা প্যাকেজ করে দিন, আপনারা এইভাবে যদি প্রত্যেক বছর 50,000 কোটি টাকা করে সুদ বাবদ কেটে নিয়ে চলে যান তাহলে আমাদের কি করে চলবে। তারপরেও মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন প্রচুর ছেলে মেয়ের কর্মসংস্থানের চেষ্টা করতে, এবং আপনারা তো সারা জায়গায় ঘুরছেন, আপনারা অনেক খবর রাখেন। এবং আপনি দেখবেন যে আমি দেখছিলাম সেদিন, আমি মালদহ থেকে ফিরছিলাম, দেখলাম একটা জায়গায় ওই জাগুলিয়ার বিরোহীর মাঝখানে একটা জায়গায় দেখলাম ফ্লিপকার্টের বিশাল বড় গোডাউন। তো আমার নিজের ব্যবসার সূত্রে আমি সেখানে খবর লাগালাম, তো শুনলাম প্রায় 2,500 ছেলেমেয়ে সেখানে কর্মসংস্থান হয়েছে। তো এইভাবে আমাদের সরকার চেষ্টা করছেন। এবং আপনি দেখেছেন যে পুলিশেও প্রচুর গ্রামের ছেলেমেয়ে পুলিশে কিন্তু তারা চাকরি পেয়েছে, ডাইরেক্ট পুলিশে তারা চাকরি পেয়েছে। এবং জঙ্গলমহলের যারা একটু নকশালপন্থী বা মাওবাদীদের দিকে যারা ঝুঁকেছিলেন তারা আস্তে আস্তে মূল স্রোতে ফিরে এসেছিল এবং তাদেরও কর্মসংস্থানের চেষ্টা করা হয়েছে। এবং 2011 সালে ক্ষমতা আসার পর থেকে আপনারা সবাই এখন দেখছেন যে এসএসসি বা প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও অনেক কিছু কোর্টে অনেক হচ্ছে, কেস হচ্ছে, সরকারের মতো বলছে। কিন্তু তাতে আমাদের কাছে যা ইনফরমেশন আছে তাতে 13,596 জন প্রাইমারি টিচারের বাংলার বুকে ছেলে মেয়ের চাকরি হয়েছে। এবং সবটাই যে পার্টির কোটায় হয়েছে তা না। আমি আমাদের খড়দা দিয়ে বলতে পারি, খড়দায় প্রচুর বেকার ছেলে মেয়ে কিন্তু এই সময় চাকরি পেয়েছে, যারা কোনো পার্টি করলেন না, পার্টির কাউকে তাদের ধরতে হয়নি, তারা তাদের নিজেদের মেরিটে তারা চাকরি পেয়েছে। সুতরাং আমাদের নেত্রী, আমাদের সরকার চেষ্টা করছেন বাংলার মানুষকে কর্মসংস্থানের দিশা দেখাতে। এবং আপনারা দেখছেন যদি আজ তাজপুরে যদি সমুদ্র বন্দর হয় সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। এবং আজকে যে বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রিয়াল হাবের মাধ্যমে যে ধরনের অনুসারী শিল্পগুলো যদি সেখানে হয় সেখানেও প্রচুর লোকের কর্মসংস্থান হবে। সুতরাং এটা ভাবার কারণ নেই। কিন্তু হ্যাঁ, আপনাকে এটাও প্যারালালি ভাবতে হবে যে একটা সরকার তার ন্যূনতম মানে ছোট্ট সামর্থ্যের মধ্য থেকে বাংলার মতো 10.5 কোটি 11 কোটি জনসংখ্যাকে সবাইকে সন্তুষ্ট করাটাও কিন্তু সরকারের পক্ষে সম্ভব না। তাও আমাদের নেত্রী আপনার লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপদের জন্য মানবিক ভাতা থেকে শুরু করে ছেলে মেয়েদের জন্য কন্যাশ্রী, তারপরে বিবাহযোগ্য মেয়েদের জন্য রূপশ্রী, এতগুলো প্রকল্প আপনি দেখুন ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যগুলোকে আপনি দেখুন, কোথাও দেখবেন না যে এতগুলো প্রকল্প আছে। কিন্তু আমাদের নেত্রী বাংলার মানুষের কথা ভেবে কিন্তু, এবং আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো ধর্মের ভিত্তিতে কিন্তু আমাদের কোথাও কোনো ফেসিলিটিস দেওয়া হচ্ছে না। সব ধর্ম, সব জাত, সব শ্রেণীর মানুষই কিন্তু এই গভর্নমেন্টের এই সুবিধাগুলো কিন্তু তারা পাচ্ছেন।
তাই আজকে 2021 সালে তৃতীয়বারের জন্য আমাদের সরকার গঠিত হয়েছে। এবং আপনারা সে খবরও রাখেন যে মহিলাদের ভোট সব থেকে বেশি আমরা এবছর পেয়েছি, 2021 আমরা পেয়েছি। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে সব শেষ হয়ে গেল, আমাদের কিছু হবে না। হ্যাঁ, 34 বছরের একটা সরকার যারা বাংলার উন্নয়ন ভাবেনি। আমরা খড়দা পুরসভা, আমরা 2010 সালে ভোট করার পরে 2015-র মধ্যে আমরা এখানে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম করেছি ডবল বেডের। আমরা মনে করি এটা আমাদের আইডল। আমাদের সাব ডিভিশনে এরকম শ্মশান আপনি কোথাও পাবেন না। আমি কাউকে শ্মশানে যেন যেতে না হয়, কিন্তু যদি আপনি কখনো গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে যান, আপনি দেখবেন যে এই ধরনের শ্মশান, এই ধরনের ব্যবস্থা আপনি এই সাব ডিভিশনে কোথাও পাবেন না। এক, আমরা এখানে সেবা সদন করেছি, আমরা এখানে মুক্ত মঞ্চ করেছি, আমরা তো উন্নয়ন করেছি, যেটা বিগত 42 বছর এখানে বামপন্থী ভোট করতে পারেনি। আমরা করেছি। আমরা তখন আমরা যেদিন এসেছিলাম খড়দা পুরসভায় 2010 সালে শপথ দেওয়ার পরে, তখন আমাদের ফান্ডে মাত্র 5 লাখ টাকা ছিল। সেখান থেকে আমরা আজকে একটা হেলদি ফান্ড বানিয়েছি। আমরা আমাদের যারা কর্মচারী এখানে পার্মানেন্ট যারা রিটায়ার হবেন, তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটিটাকে আমরা সিকিউর করে দিয়েছি। তাদের চিন্তা করার কোনো কারণ নেই যে রিটায়ারের পরে আমি আমার প্রাপ্য থেকে বঞ্চিত হব। সুতরাং দেখুন, এটা সব জায়গাতেই, বাংলার সব জায়গাতেই চেষ্টা করা হচ্ছে যাতে মানুষকে পাশে হাতে নিয়ে চলা যায়, মানুষের সুখ দুঃখের সময় যেন আমরা থাকতে পারি, এবং উন্নয়ন নিজের গতিতে হবে। এবং আমার নিজের ব্যবসা সূত্রে আমি কুচবিহার থেকে মিদনাপুর আমায় যেতে হয়। আমি দেখেছি গ্রামে প্রচুর রাস্তা হয়েছে, প্রচুর লাইট লেগেছে, এবং সেখানে পানীয় জলের ব্যবস্থা হয়েছে, যেটা সেখানকার মানুষও এটা পেয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে খালি শহর কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক উন্নয়ন হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। শুধু কুচবিহারের তুফানগঞ্জ আসাম বর্ডারের কাছ থেকে যদি ধরেন, আর এদিকে আপনি মিদনাপুরে চলে যান, নারায়ণগড়, বেলদা থেকে শুরু করে চন্দ্রকোনা রোড থেকে শুরু করে সারেঙ্গা থেকে শুরু করে মুকুটমণিপুর, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া কিন্তু বাংলার প্রতিটা প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের নেত্রী। উন্নয়নের ছোঁয়া তো ছিলই, বা প্রথম থেকেই আপনি যে আমাদের পরিষেবাগুলোর কথা বললেন, কন্যাশ্রী, যুবশ্রী, হ্যাঁ কোনো সরকারই এর আগে করেনি, এবং প্রত্যেক কটা বাড়িতেই হয়তো কোনো না কোনো প্রকল্পের মানুষ পেয়েছে। তো এখানেই একটা বলার প্রসঙ্গ রয়ে গেল, যেটা এর আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন যারা দল থেকে বেরিয়ে গেছেন, যারা গদ্দার, তাদেরকে দলে নেওয়া হবে না। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে যখনই ভোটে জিতেছেন, সেই গদ্দাররাই তুলসী পাতা হয়ে গিয়ে দলে ঢুকছে। এই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলছেন? না, আপনি গুলিয়ে ফেলছেন ব্যাপারটা কিন্তু তা হয়নি। আপনি দেখুন, আপনি হয়তো পার্টিকুলার একজন বা দুজনকে আপনি ইন্ডিকেট করতে চাইছেন, আমি সেখানে যাব না। দেখুন, দল দলের জায়গায় আছে, দলের পরিসর বড় হয়েছে। সুতরাং দল যদি মনে করেছে যে অমুক লোককে দলের প্রয়োজন, সংগঠনের স্বার্থে তাকে দরকার, দল তাকে আবার অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আপনি যদি প্যারালাল এটাও দেখেন, ক্যালকাটা কর্পোরেশনের যে লাস্ট নির্বাচন হয়েছে 2021 ডিসেম্বর মাসে, সেখানে 3 জন প্রার্থী দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে জয়ী হয়েছিল, এবং অনেকে ধরেই নিয়েছিলেন তারা দলের মূল স্রোতে ফিরে আসবে। কিন্তু মমতা ব্যানার্জি সোজা বলে দিয়েছেন যে তাদের এই মুহূর্তে দলে নেওয়া যাবে না। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে যারা দল থেকে বেরিয়ে গেছেন বা দলের বিরুদ্ধচারণ যারা করেছেন, প্রত্যেককেই দল সসম্মানে গ্রহণ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, আমি বারবার বলছি, দল বড় হয়েছে। দল আজকে 2011 সালের আগে বা 2010-9 সালের আগেও যখন দলের দুর্দিন ছিল, সেদিনও অনেকে দল ছেড়ে চলে গেছে, সেদিনও আমরা অনেককে আমাদের পাশে পাইনি। কিন্তু আজকে আমরা দেখছি দল বড় হয়েছে, দলের পরিসর বৃদ্ধি পেয়েছে। ন্যাচারালি দলের অনেককে প্রয়োজন হতেই পারে দলের সংগঠনের স্বার্থে, এবং আশা করব যে এইটা নিয়ে পার্টির মধ্যে কারোর কোনো অসন্তোষ নেই। সবাই পার্টির সিদ্ধান্তকে মেনে নিয়ে চলবেন, পার্টির সিদ্ধান্তকে সবাই সম্মান করবেন। অনুষ্ঠানের শেষের দিকে আর দুটো প্রশ্নই করবো। সামনে তো দুর্গাপুজো আসছে, আর প্রত্যেকবার দুর্গাপুজোর আগেই দেখা যাচ্ছে যে কোনোভাবে করোনা লাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে করোনা এসে হানা দিচ্ছিল, এবার আবার মাল্টি পক্স যেটা মাথা ছাড়া দিয়েছে। তো যদি আবার পুজোর সময় এরকম কোনো এফেক্ট আসে, ঠাকুর করুক যাতে না আসুক মানুষের কাছে, কারণ অলরেডি আমাদের দেশ অনেকটা পিছিয়ে গেছে, বা সারা পৃথিবী পিছিয়ে গেছে। তো সেই জায়গা থেকে বলবো, তৃণমূলের যোদ্ধাদের যেমন ভাবে করোনার সময় পথে দেখা গেছিল, যদি আবার মাল্টি পক্স আসে, তাহলে কি তৃণমূল যোদ্ধাদের আবার আগের মতোই দেখা যাবে? তৃণমূল কর্মীদের আপনারা পাবেন, এরম ভাবার কোনো কারণ নেই যে তৃণমূলের কর্মীরা সব ঘরে বসে যাবে। মাঙ্কি পক্স হোক, করোনা হোক, যাই হোক, তার কারণ দেখুন, আমরা একজনকে দেখে আমাদের যা কিছু লড়াই সংগ্রাম যাই বলুন, তার একজনই আমাদের আদর্শের মানুষ, তিনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি রাত্রির 12টা নয়, 1টা নয়, 1.5টা নয়, 2টো নয়, সমস্ত ঘটনার অকুস্থলে তিনি যদি পৌঁছে যেতে পারেন,
তো আমরা তার সৈনিক হয়ে আমরা রাস্তায় থাকবো না, আমরা ঘরে ঢুকে যাবো, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে চলছি এবং জীবনের শেষ দিনটা পর্যন্ত আমাদের নেত্রীর আদর্শেই আমরা থাকবো। সেখান থেকে আমাদের বিচ্যুতি হওয়ার মনে হয় না আর কোনো প্রয়োজন আছে বা আমাদের সেটা করতে হবে। আমরা তার কারণ তিনি একটা কথাই বলেছেন, মানুষকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করলে পরে আগামী দিন মানুষই তোমাকে পথ দেখাবে, মানুষই তোমাকে জিতিয়ে তোমাকে হয় পৌর প্রতিনিধি করবে, নালে বিধায়ক করবে, নালে সাংসদ করবে। তো সুতরাং মানুষের পাশ থেকে সরে যাওয়ার মনে হয় না কোনো কারণ আছে। এবং লাস্ট নির্বাচনে আমি আমার ওয়ার্ডের পারফরমেন্সে বলতে পারি যে আপনারাও খবর নিয়ে দেখতে পারেন যে কোথায় কি হয়েছে আমি জানি না। আমার ওয়ার্ডের মানুষ, যেখানে আমাকে কোনো অসৎ উপায় অবলম্বন করতে হয়নি, এটা সারা মানে প্রশাসনিক মহল থেকে আর পার্টির রাজনৈতিক সবাই জানে এটা, যে কোনো আমাকে অসৎ উপায় অবলম্বন করতে হয়নি। আমার ওয়ার্ডের মানুষ আমাকে দুহাত ভরে ভোট দিয়ে আশীর্বাদ করেছে। সুতরাং এটা আমার কাছে অনেক বড় পাওনা। ঠিক আছে, জীবনে টাকা পয়সাটা বড় নয়, বড় হচ্ছে মানুষের আশীর্বাদ পাওয়া। এই আশীর্বাদটা থাকলে পরে করোনা মাঙ্কি পক্স করে এর থেকেও মহামারী এলেও আমরা লড়ে দেবো, আমরা বুঝে নেবো। লাস্ট প্রশ্ন, যারা টিভির ওপরে আছেন, যারা অনুষ্ঠানটা দেখছেন, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের প্রত্যেককেই বলবো, আপনারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পাশে থাকুন। মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের স্বাদ আপনারাও উপভোগ করুন। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল আপনারা জানেন 1998 সালের 1 জানুয়ারি, যেদিন আমরা নির্বাচন কমিশনের স্বীকৃতি পাই। সেদিন আমাদের নেত্রী যা বলেছিলেন যে বাংলার মানুষের জন্য তিনি সর্বতভাবে বাংলার মানুষের জন্য লড়াই করবেন, বাংলার মানুষ কীভাবে ভালোভাবে বাঁচবে তার জন্য তিনি চেষ্টা করবেন। এবং সেই আদর্শ থেকে বা সেই যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখান থেকে তিনি কিন্তু অ্যাকচুয়ালি সরে যাননি। এবং আমার মনে হয় আমাদের নেত্রী যতদিন থাকবেন আমরাও তার অনুগামী বা তার সৈনিক হিসেবে বা তার সন্তানের মতোই আমরা বা তার ভাইয়ের মতো আমরাও তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা তথা খর্দার মানুষকে পাশে পাবো, পাশে থাকবো। এবং আগামী দিনে যা মহামারী যাই হোক আমরা মানুষের পাশ থেকে সরবো না, এইটুকু অঙ্গীকার আমরা করতে পারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরও ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে। সঙ্গে